আজকে আমরা আলোচনা করব নবম এবং দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় লেনদেন সম্পর্কে। বিগত ক্লাসে আমরা এই অধ্যায় থেকে একটা সৃজনশীলের সমাধান করেছি। আজকে আমরা আর একটা সৃজনশীলের সমাধান করব। আমি শুরুতেই বলে রাখি, এই ভিডিওটা যারা দেখছেন, যারা 9 এবং 10-এ পড়েন, আপনারা যদি এই অধ্যায় সম্পর্কে কোনো জ্ঞানও না রাখেন, আশা করি আমার এই ক্লাসটা দেখার পর আশা করি পারবেন না এমন কেউ থাকবেন না। ধৈর্য ধরে ক্লাসটা দেখুন। এই অঙ্কটা পাঠ্য বইয়ের 6 নম্বর সৃজনশীল। সাকিব আল হাসান 2017 সালে জানুয়ারি 1 তারিখে নগদ 15 লক্ষ টাকা এবং ব্যাংক জমা 7,20,000 টাকা নিয়ে সাকিব আল হাসান নামে একটি রেস্টুরেন্ট চালু করেন। উক্ত মাসে তার রেস্টুরেন্টে সংঘটিত লেনদেনগুলা নিম্নরূপ। কি ঘটছে দেখেন। 5 তারিখে, মানে 1 তারিখের পর 5 তারিখের লেনদেন করছে। 5 তারিখে জানুয়ারি 5 গ্রাহকদের সেবা প্রদান করা হলো 75,000 টাকা। 9 তারিখে চেকের মাধ্যমে মাসিক ভাড়া প্রদান করা হলো 40,000 টাকা। বিজ্ঞাপন বাবদ পরিশোধ করা হলো 12,000 টাকা। ধারে অফিসে সাপ্লাইজ ক্রয় করা হলো 17,000 টাকা। গ্রাহককে ধারে 1,75,000 টাকার সেবা প্রদান। 28 তারিখে গ্রাহকের প্রদত্ত সেবার বিল চেকে প্রাপ্তি। অফিস সাপ্লাইজের মূল্য পরিশোধ করা হলো 10,000 টাকা। এই হচ্ছে তার পুরো মাসের লেনদেনগুলা। আসেন প্রশ্নতে কি চাইছে সেটা একটু দেখি। ক, অফিসে সাপ্লাইজের অপরিশোধিত মূল্য নির্ণয় করো। তাহলে অফিস সাপ্লাইজ ক্রয় করছিল কয় তারিখে? অফিস সাপ্লাইজ ক্রয় করছে 21 তারিখে। তাহলে ধারে অফিস সাপ্লাইজ ক্রয় 17,000 টাকা। আর 31 তারিখে সে আবার অফিস সাপ্লাইজের মূল্য পরিশোধ করছে 10,000 টাকা। তাহলে আপনি কিনছেন হচ্ছে 17,000 টাকা দিয়ে বাকিতে। এখন আপনি তাকে পরিশোধ করলেন 10,000 টাকা। তাহলে সে আপনার কাছে পাবে কত হাজার টাকা? 7,000 টাকা। এই অঙ্কটা এখন ছকের মাধ্যমে আমরা করব। দেখেন, অফিস সাপ্লাইজের অপরিশোধিত মূল্য নির্ণয় করি। এর একটা মানে হিসাব বিজ্ঞানের সমস্ত অঙ্কগুলোই ছকের মাধ্যমে করতে হয়। তো এই ছকটা প্রথমে দিতে হবে তারিখ, বিবরণ, বিস্তারিত টাকা, পরিমাণ টাকা। মানে যোগ বিয়োগ করার জন্য সমস্ত কলামে টাকাগুলো বিস্তারিত টাকায় হিসাব করার পর সর্বশেষে যে অ্যামাউন্ট আসবে সেটা পরিমাণ টাকায় লিখতে হয়। দেখেন, তাহলে 17 তারিখে মানে প্রথম লেনদেন, মানে অফিস সাপ্লাইজ ক্রয় করছে বাকিতে কয় তারিখে? 21 তারিখে কত হাজার টাকা? 17,000 টাকা। তাহলে ধারে অফিস সাপ্লাইজ ক্রয় 17,000 টাকা। আর 31 তারিখে আইসা উনি আবার করছে কি, এই সাপ্লাইজের মূল্য পরিশোধ করছে 10,000 টাকা। তাহলে আপনি কিনলেন 17,000 টাকা দিয়ে, পরিশোধ করলেন 10,000 টাকা। তাহলে আপনার ঋণ ছিল সেটা একটু কমলো। কত হাজার টাকা কমলো? 10,000 টাকা কমলো। তাহলে এখন আপনি ঋণ তার কাছে কত টাকা? 7,000 টাকা। আশা করি বুঝতে পারছেন। মানে আপনি ক্রয় করছেন 17,000 টাকা দিয়ে 21 তারিখে, আর আপনি 31 তারিখে আপনি মূল্য পরিশোধ করে দিচ্ছেন 10,000 টাকা। তাহলে রইল কত? 7,000 টাকা। তার মানে আপনার কাছে এখনও পাবে কত টাকা? 7,000 টাকা। এখন দেখেন, খ নাম্বার বলছে 9 তারিখের লেনদেনের ভিত্তিতে একটা ভাউচার প্রস্তুত করো। ভাউচার একটা নির্দিষ্ট ছক আছে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখেন, এইটা হচ্ছে ডেবিট ভাউচার। তাহলে ভাউচার হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ডেবিট ভাউচার, আর একটা হচ্ছে ক্রেডিট ভাউচার। আমি পর্যায়ক্রমিক ক্লাসে সমস্ত ভাউচার নিয়ে আলোচনা করব। এছাড়া অন্যান্য যে বিষয়গুলো আছে, যেমন চালান, ক্যাশ মেমো, ডেবিট নোট, ক্রেডিট নোট, এগুলো থেকে শিওর একটা প্রশ্ন পরীক্ষা আপনার আসবেই। সো আপনাকে এগুলা মুখস্থ করে নিতে হবে। আজকে এই ক্লাসে আমরা ভাউচার সম্পর্কে আলোচনা করব এবং ভাউচারের ছকগুলো নিয়ে ডিটেলস একটু আলোচনা করব। দেখেন, এখানে বলছে 9 তারিখের লেনদেনের ভিত্তিতে 9 তারিখের লেনদেনের ভিত্তিতে একটি ভাউচার প্রস্তুত করো। তাহলে 9 তারিখের লেনদেন কি? চেকের মাধ্যমে মাসিক ভাড়া প্রদান 40,000 টাকা। মানে আপনি ব্যাংকের মাধ্যমে কি করছেন? ভাড়া প্রদান করছেন। মানে 1 মাসের ভাড়া 40,000 টাকা, সেটা কিসের মাধ্যমে দিয়েছেন? চেক দিয়েছেন, সে ব্যাংক থেকে তুলে নেবে। তাহলে এটা হচ্ছে ডেবিট ভাউচার। এখন ডেবিট ভাউচারের তাহলে প্রথমে দিতে হবে, ডেবিট ভাউচার করতে গেলে প্রথমে ভাউচারে যে ব্যক্তি ভাউচার মানে ব্যবসায় প্রতিষ্ঠানের নাম দিতে হবে। তাহলে আমাদের ব্যবসায় প্রতিষ্ঠানের নাম কি? সাকিব আল হাসান।
তাহলে সাকিব আল হাসান দিলাম। এরপর দিতে হবে ডেবিট ভাউচার, আর বাম পাশে দিতে হবে ভাউচার নাম্বার, ডেবিট ভাউচার নাম্বার যদি থাকে এটা বসাই দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই, এভাবে লিখে দেবেন। হিসাব খাতের নাম, কী খাতে আপনি টাকা দিচ্ছেন, ভাড়া প্রদান, আপনি ভাড়া প্রদান করছেন, এটা হিসাব খাত, এই হিসাব খাতের নাম এখানে দিতে হবে। এরপর আপনি কয় তারিখের লেনদেন নিয়ে এটা করতেছেন, তাহলে 9 জানুয়ারি 2017 তাহলে তারিখটা দিবেন। তারপর গ্রহণকারী, যে গ্রহণ করতেছে তার নামটা এখানে দিবেন যদি থাকে, আর না থাকলে দেওয়া দরকার নাই, ঠিক তার ঠিকানা। এরপর হচ্ছে ক্রমিক নাম্বার, এনে ক্রমিক নাম্বার আপনি হচ্ছে ক্রমিক নাম্বার হচ্ছে কি আপনার সিরিয়ালে 1 2 মানে এভাবে সিরিয়ালে যতগুলো আসে এগুলো হচ্ছে ক্রমিক নাম্বার। তাহলে আমাদের ক্রমিক নাম্বার কত দেওয়া উচিত এখানে, যেহেতু একটা হিসাব তার মানে এখানে 1 দেওয়া যায়, 1 দিলাম। ভাড়া প্রদান, ভাড়া প্রদান করছে কত হাজার টাকা, 40,000 টাকা। তাহলে আর কোনো লেনদেনের কথা বলে না, 1 তারিখের মতো একটা লেনদেন হয়েছে, এই জন্য আমরা হিসাবটা শেষ করে দিলাম। আর হিসাব বিজ্ঞানে এভাবে শেষ করতে 2টা দাগ দিতে হয়, হিসাব শেষ করতে হিসাব বিজ্ঞানে 2টা দাগ দিতে হয়। এবং মনে রাখতে হবে যে আপনি যত টাকা অ্যামাউন্ট এখানে আপনার বের হইলো এই টাকাটা আবার কথায় লিখে দিতে হবে। তাহলে 40,000 টাকা মাত্র, এই যে মাত্র শব্দটা প্রত্যেকটার জন্যই ব্যবহার করে দিতে হবে, এই মাত্র শব্দটা ব্যবহার করে দিতে হবে। আর নিচে হচ্ছে 4 জনের স্বাক্ষর লাগবে, একটা হচ্ছে ক্যাশিয়ারের স্বাক্ষর, হিসাব রক্ষকের স্বাক্ষর, ব্যবস্থাপকের স্বাক্ষর, গ্রহীতার স্বাক্ষর। এগুলো স্বাক্ষর কিন্তু থাকবে না, অতএব আপনি শুধু এগুলো বসায় দিলেই হবে, লিখা জাস্ট এভাবে প্রয়োজন দাগ দিয়ে দিলেন উপরে, প্রত্যেকটার জন্য দাগ দিয়ে দিলেন। তাহলে ছকটা আশা করি বুঝতে পারছেন এবং এটা ছকটা মুখস্থ করে নেবেন। এরপর আমরা গণন প্রশ্নের সমাধান করব। গত বলছে ব্যবসায় এর জানুয়ারি 1, 5, 11 এবং 28। তাহলে এখানে 1 তারিখ হচ্ছে যে এখানে 1, তারপরে বলছে 5, তারপরে হচ্ছে 11 এবং 28, 11, 28 এই তারিখের লেনদেনগুলো নিয়ে আর্থিক অবস্থার উপর লেনদেনের প্রভাব, মানে ওই আমাদের সমীকরণ পদ্ধতি যেটা বলি না ওইখানে দেখাই দেবো ছকের মাধ্যমে। তাহলে আমাদেরকে দেখেন প্রথম যে লেনদেনটা, আমরা বিগত ক্লাসে বলছিলাম যে সম্পদ এবং ব্যয় এই দুটো জিনিস বৃদ্ধি পাইলে, কি পাইলে, বৃদ্ধি পেলে ডেবিট, এটাও বৃদ্ধি পেলে কি হয়, মানে এই সম্পদ এবং ব্যয় বৃদ্ধি পাইলে ডেবিট, আর সম্পদ এবং ব্যয় হ্রাস পেলে তাহলে কি ক্রেডিট। আর বাকি সমস্ত কিছু আমি বলছিলাম যে ধরেন দায়, তারপর হচ্ছে মালিকের মূলধন বা মালিকানা সত্ত্ব, আপনি বুঝে নেন যে মালিক বা মালিকানা সত্ত্ব, এগুলা বৃদ্ধি পাইলে আবার ক্রেডিট, এগুলা বৃদ্ধি পাইলে কি হবে ক্রেডিট। এটাও সেম, এটা বৃদ্ধি পাইলে ক্রেডিট। তার মানে যে মানে যেগুলা দায় এবং মালিকানা সত্ত্ব হবে সেগুলা যদি ক্রেডিটে থাকে তাহলে আমরা বৃদ্ধি দিব মানে প্লাস, আর যদি ডেবিটে থাকে তাহলে আমরা হ্রাসে দেখাবো। মানে সম্পদ যদি ডেবিটে থাকে তাহলে আমরা প্লাস দেখাবো, যদি ক্রেডিটে থাকে তাহলে আমরা মাইনাস করব। দায় যদি মানে ক্রেডিটে থাকে তাহলে আমরা প্লাস করব, আর যদি ডেবিটে থাকে তাহলে আমরা মাইনাস করব। আবার মালিকানা সত্ত্বেও তাই, যদি ক্রেডিটে থাকে তাহলে আমরা সেটা কী করবো বৃদ্ধি মানে প্লাস দেখাবো এই সমীকরণ ছকে। আর যদি দেখেন যে ডেবিট আছে তার মানে সেটা কী করতে হবে আমাদেরকে মাইনাস চিহ্নটা ক্রেডিট দেখাইতে হবে। আসেন অঙ্কের সমাধানটা করি। তাহলে প্রথমে যথারীতি মানে নিয়ম অনুযায়ী লিখে দিবেন হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব ছকের সাহায্যে নির্ণয় করা হলো। তাহলে প্রথমটা দেখেন 1 তারিখের লেনদেন, জানুয়ারি 1 তারিখ নগদ 15 লক্ষ টাকা এবং ব্যাংক জমা 7,20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। তাহলে প্রথমে আমাদেরকে জাবেদা করে নিতে হবে। তাহলে নগদান হিসাব ডেবিট, তাহলে এটার জাবেদা হচ্ছে, এটার জাবেদা হলো নগদান হিসাব ডেবিট, তারপর হচ্ছে ব্যাংক জমা,
ব্যাংক হিসাব ডেবিট, আর একই পরিমাণ টাকা মূলধন হিসাব ক্রেডিট। এখন আমি এইখানে যে আলোচনা করলাম না একটু আগে, দেখেন তাহলে নগদ এটা কি সম্পদ, সম্পদ বৃদ্ধি পাইলে ডেবিট, তার মানে এটা কী করতে হবে প্লাস। তারপরে বলছে ব্যাংক, ব্যাংক কি সম্পত্তি, সম্পত্তি বৃদ্ধি পাইলে ডেবিট, তার মানে ব্যাংকটাকে আমরা প্লাস অ্যামাউন্ট করবো, মানে এটার চিহ্ন কী হবে প্লাস। মূলধন ক্রেডিট, তাহলে মূলধন ক্রেডিট মানে কি, এই যেখানে বললাম ক্রেডিট হলে কি বৃদ্ধি, তার মানে এইখানে অ্যামাউন্টটাও কী করবো প্লাস করবো, কারণ ক্রেডিট আছে, মূলধন ক্রেডিট মানে প্লাস দেখাইতে হবে। তাহলে আমরা কলাম যথারীতি কলাম করে নিই। প্রথমে হচ্ছে তারিখ, উদ্বৃত্ত, আপনি যদি উদ্বৃত্ত ছাড়াও করেন তাতেও সমস্যা নাই। সম্পদগুলা সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব, মানে এখানে আপনারা যখন খাতায় করবেন আগে এইভাবে তিনটা যে হবে আপনি তো শিওর না, মানে এখানে তো আমরা সমাধান দেখলাম এই জন্য ভাবলাম তিনটা, এই জন্য আপনারা প্রত্যেকটা নগদ সম্পদের জন্য এভাবে ফাঁকা একটা কলাম রাখবেন, যেখানে প্রয়োজন মতো যতগুলো অ্যামাউন্ট আসবে যাবে দায় থেকে প্রত্যেকটা অ্যামাউন্ট এভাবে দাগায় নেবেন, মানে ছক যদি দরকার বেশি পড়ে তাহলে এভাবে দাগায় নেবেন, পরে নেওয়া যাবে। এই জন্য আপনি শুধুমাত্র সম্পদ লিখেই ফাঁকা কলামটা রাখবেন, দায়ের কলামে দায় যাবে মালিকানা মূলধন এবং মালিকানা সত্ত্ব, এখানে মালিকানা সত্ত্বে মূলধন যাবে। তাহলে এখন দেখেন আমি বললাম যে নগদান হিসাব ডেবিট, তার মানে নগদের টাকা কত যাবে, এই যে এখানে 1,50,000 টাকা, তাহলে নগদ 1,50,000 টাকা বসালাম। এরপর হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংকের কলামে 7,75,000, এই যে 7,20,000 7,20,000 বসালাম। এখন যেই পরিমাণ টাকা আমি ডেবিট করলাম ঠিক সেম পরিমাণ টাকা আমি মাইনাস করবো, তাহলে 15 লাখ আর 7 লাখ, এই হলো 22 লাখ আর হলো 20,000, তাহলে 22,20,000। এখানে চিহ্ন মাইনাস হলো না কেন, কারণ মূলধন ক্রেডিট আছে। আমি বলছিলাম যে মূলধন ক্রেডিট মানে কি বৃদ্ধি, মানে সম্পদ এবং ব্যয় বৃদ্ধি পাইলে ডেবিট আর হ্রাস পাইলে ক্রেডিট, আর দুনিয়ার সমস্ত কিছু এটা উল্টা, ক্রেডিট মানে বৃদ্ধি পাইলে ক্রেডিট আর হ্রাস পাইলে ডেবিট, তার মানে এখানে মাইনাস চিহ্ন কখন বসবে যদি মূলধনটা কী হইতো ডেবিট হইতো, মূলধন ডেবিট হলে তখন এখানে আমি মাইনাস চিহ্ন দিতাম, আর এখন যেহেতু ক্রেডিট আছে এই জন্য প্লাস, মানে দায় এবং মূলধন বৃদ্ধি পাইলে ক্রেডিট, এই জন্য ক্রেডিট আছে মানে এটা হচ্ছে কি বৃদ্ধি, মানে এখান থেকে উল্টা। আশা করি বুঝতে পারছেন। এরপরে বলছে 5 তারিখের লেনদেন। 5 তারিখ হচ্ছে গ্রাহককে সেবা প্রদান 75,000 টাকা, আপনি একজনকে সেবা প্রদান করলেন, সেবার বিনিময়ে আপনি কী পাবেন নগদ পাবেন। তাহলে নগদ পাইলে কী হবে আপনার নগদ সম্পদ বৃদ্ধি পাবে, তাহলে আপনি এর আগে আপনাকে উদ্বৃত্ত বের করে নিতে হবে। তাহলে প্রথম কলাম শেষ, আমরা উদ্বৃত্ত বের করে নেই। তাহলে এখানে 15 লাখই দিলাম, 7,20,000 7,20,000ই দিলাম, এখানে 22,20,000 22,20,000ই দিলাম। এরপর হচ্ছে 5 তারিখের লেনদেন, গ্রাহককে সেবা প্রদান করলো 75,000 টাকা, আপনি একজনকে সেবা দিলেন, সেবার বিনিময়ে আপনি টাকা পাইলেন, তাহলে আপনার নগদ অর্থ কী পাইল বৃদ্ধি পাইল। আর একটা সহজ নিয়ম হচ্ছে আপনি যদি প্লাস মাইনাস বসানো নিয়ে একটু ঝামেলায় পড়েন, মনে রাখবেন যদি সম্পদ বৃদ্ধি পায় তাহলে দুটোই প্লাস, আর যদি সম্পদ যেটা নগদ ব্যাংক ভূমি আসবাবপত্র এগুলো মাইনাস হয়ে যায় তাহলে দুইটাই মাইনাস করে দেবেন, মানে অ্যামাউন্টটা হচ্ছে উভয় পক্ষ, মানে এই সম্পদের পক্ষগুলা এবং এইখানে সমান সমানের ডান পাশে দায় যোগ মালিকানার পক্ষগুলাও কী হবে মানে অ্যামাউন্টটা সমান হবে। তার মানে আপনি গ্রাহককে সেবা প্রদান করছেন 75,000 টাকা, তার মানে 75,000 টাকা আপনি নগদে পাইছেন, তাহলে নগদের কলামে লিখলেন। আর এটা যেহেতু আপনি সেবাটাকে কোন হিসাবে নিব আমরা মালিকানা সত্ত্বে, তাহলে নগদ যদি হিসাবে দাটা হিসাব করি নগদ হিসাব ডেবিট, সেবা হিসাব ক্রেডিট, তাহলে সেবায় কি মালিকানা সত্ত্বে ক্রেডিট, তাহলে সেবায় কি মালিকানা সত্ত্ব, তাহলে মালিকানা সত্ত্ব ক্রেডিট, যেহেতু ক্রেডিট হলে কি বৃদ্ধি, তাহলে আমরা এখানে প্লাস চিহ্ন দিলাম। প্লাস চিহ্ন তার দিতে হয় না, মাইনাস হলে ব্র্যাকেট দিতে হবে, মাইনাস চিহ্ন দিতে হয়, তার মানে প্লাস বসলো। তাহলে বুঝতে পারছেন। এখন আমরা উদ্বৃত্ত বের করে ফেলি, মানে উদ্বৃত্ত হচ্ছে প্রত্যেকবারই বের করতে হবে। আপনি যদি উদ্বৃত্ত ছাড়া করেন তাতেও সমস্যা নেই, কিন্তু উদ্বৃত্ত দিলে প্রত্যেকবার উদ্বৃত্ত বের করে নিতে হবে। তাহলে আমরা এখন 75,000 আর হচ্ছে 15 লাখ যোগ করলে কত হয় 15,75,000, এরপরে 7,20,000 যা আছে তাই লিখলাম, সমান সমান দিলাম, এখানে প্লাস চিহ্ন দিলাম। এরপর হচ্ছে 22,20,000 হলো 75,000, তাহলে 22,95,000, তাহলে এই পাশে 22,95,000, এখানে 22,95,000 যোগ করলে। এরপর হচ্ছে 11 তারিখের লেনদেন। 11 তারিখের লেনদেন কি বলছে, বিজ্ঞাপন বাবদ পরিশোধ করা হলো 12,000 টাকা। আপনি বিজ্ঞাপন দিচ্ছেন, তাহলে আপনার নগদ টাকা চলে গেছে, তার মানে কী হবে নগদে 12,000 টাকা কমে গেল, তাহলে হ্রাস 12,000 টাকায় যে ব্র্যাকেট মানে হচ্ছে মাইনাস।
তাহলে যদি 12,000 টাকা হ্রাস পায় তাহলে এটা যাবে দা হচ্ছে কি বিজ্ঞাপন হিসাব ডেবিট, মানে এইটার যাবে দা হচ্ছে কি বিজ্ঞাপন হিসাব ডেবিট, আর নগদান হিসাব ক্রেডিট। এখন আপনি তাহলে বিজ্ঞাপন কি মালিকানা সত্ত্বের মূলধনে যাবে। তাহলে আমি বলছিলাম যে মূলধন যদি বৃদ্ধি পায় তাহলে কি ক্রেডিট, কিন্তু এখানে তো ডেবিট আছে, তার মানে এটা কি পাইছে হ্রাস পাইছে। হ্রাস পাইলে এটা মাইনাস, সেই জন্য এটা মাইনাস হবে। আর অপর দিকে আমার নগদ টাকা গেছে, তাহলে দুইটাই মাইনাস। আর সহজ কথা হচ্ছে আপনি যদি মাইনাস কোনো কিছুই না বোঝেন তাহলে মনে করবেন যদি সম্পদ মানে দুইটা সম্পদ থাকে, একটা সম্পদ বৃদ্ধি পেলে যেটা ডেবিট সেটা দিবেন বৃদ্ধি যোগ, আর যেটা মাইনাস হবে সেটা মানে মাইনাস। কিন্তু সম্পদ এবং দায় বা মালিকানা সত্ত্বের মধ্যে সম্পদ যদি মাইনাস হয় তাহলে দায় বা মালিকানা সত্ত্ব সেটাও কী হবে মাইনাস হবে। যদি এটা বুঝেন ভালো, না বুঝলে ওই সময় মানে সহজ পদ্ধতি অ্যাপ্লাই করবেন। তাহলে এখানে আমি 12,000 মাইনাস করলাম, এখানে আমি 12,000 মাইনাস করলাম। এখন উদ্বৃত্ত বের করে ফেলাই। এখন 15,75,000 থেকে 12,000 গেলে 15,63,000, এখানে 7,72,000 যা আছে তাই। আর এখানে হচ্ছে ওই যে বিয়োগ করলে বা আর 22,83,000। এরপরে দেখেন, এরপরে বলছে 28 তারিখের লেনদেন। 28 তারিখে বলছে গ্রাহককে ধারে 1,75,000 টাকার সেবা প্রদান করল। আপনি একজনকে বাকিতে সেবা প্রদান করলেন। এখন আপনি বাকিতে সেবা প্রদান করলেন মানে আপনি এখনও টাকা পান নাই, পাবেন। আর আমি বিগত ক্লাসে বলছিলাম যদি কেউ আপনার কাছে টাকা পায় তাহলে সে কি পাওনাদার, আর আপনি যদি কারোর কাছে পান তাহলে আপনি তার দেনাদার বা প্রাপ্য হিসাব। তাহলে আমরা এখানে এটা জাবেদা হচ্ছে, তাহলে আপনি সেবা প্রদান করছেন তাহলে এটা প্রাপ্য হিসাবে যাবে, আর একটা কিসে যাবে মূলধনে যাবে বা মালিকানা সত্ত্বে যাবে যেটা। তাহলে আপনি এখানে গ্রাহকের এখানে 75,000 টাকা প্রাপ্য হিসাবে দেখাবেন। তাহলে প্রাপ্য হিসাব না, প্রাপ্য কি সম্পদ বা দেনাদার যেটাই দেন আপনি এখানে দেনাদারও দিতে পারতেন, প্রাপ্য একটা নাম দিলেই হয়। কত হাজার টাকা 1,75,000 টাকা, তাহলে এটা কি ডেবিট। তাহলে সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে মালিকানা সত্ত্ব কীভাবে বৃদ্ধি পাবে, তাহলে 75,000 টাকা বৃদ্ধি। এখন তাহলে আমরা উদ্বৃত্ত বের করে ফেলি। এখন তাহলে এখানে 15,63,000 যা আছে তাই, এখানে 7,20,000 যা আছে তাই, এখানে 75,000 বের হলে উদ্বৃত্তেও 75,000 টাকা বের হবে। আর এখানে যোগ করলে হয় 22,83,000 যোগ 1,75,000, এটা হচ্ছে 24,58,000। অ্যান্ড এই পাশে এই তিনটা অ্যামাউন্ট যোগ করতে হবে। এ অ্যামাউন্ট আর হচ্ছে এই অ্যামাউন্ট, এই তিনটা অ্যামাউন্ট যোগ করতে হবে। যোগ করলে হয় 24,58,000। আর এইখানেও যোগ করলে হয় 24,58,000, মানে এখানে ফলাফল একটা পাশে বের হয়ে গেছে। যদি দায় থাকতো তাহলে দায় করলাম, এখানে আমরা দায় লিখতাম, যেহেতু নাই এখানে মূলধনের উদ্বৃত্ত বেরোচ্ছে 24,58,000। এই অ্যামাউন্টটাই এখানে বসবে। আশা করি বুঝতে পারছেন। এবং পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুকে একটা পেজটা ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।